মেয়েটি টানা 10 বছর দিনরাত এক করে পড়াশোনা করার পর অবশেষে মর্যাদাপূর্ণ চিংবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল। খুশিতে প্রায় উড়তে উড়তে সে বাড়িতে ফিরল, কিন্তু দরজা খুলেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সারা বাড়িতে শোকের আবহ, সাজানো হয়েছে তার বাবা মা আর বড় বোনের শোকমঞ্চ। প্রতিবেশীরা জানালো তারা সবাই ঘুরতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন। এখন তার সামনে সম্বল বলতে কেবল এক নবজাতক বোন, যে খিদের জ্বালায় আর্তনাদ করছে। নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে লিন শিয়াও সেই ছোট্ট বোনকে বুকে টেনে নিল এবং শপথ করল যে সে নিজেই বাবা মা হয়ে তাকে মানুষ করবে। পকেটে ছিল মাত্র 1000 টাকা, নিজের পড়াশোনার খরচ চালানোর সাধ্য চার ছিল না। অগত্যা সে সেরা বিশ্ববিদ্যালয়ের সুযোগ ছেড়ে এক স্থানীয় টেকনিক্যাল কলেজে ভর্তি হলো, যেখানে ফিস লাগতো না। 4 বছর ধরে সে নিজের বোনকে কাঁধে নিয়ে কলেজে যেত এবং ক্লাস শেষ করেই ছোটখাটো কাজ করে দুধ আর ওষুধের টাকা জোগাড় করত। অবশেষে সে গ্রাজুয়েট হলো। তার শিক্ষক তার কঠোর পরিশ্রম দেখে তাকে বিখ্যাত ফু গ্রুপে ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিলেন। কিন্তু সেখানে গিয়ে সে এক অদ্ভুত কথা শুনল। স্টাফরা তাকে জানালো যে সে অনাথ কোটায় চাকরির জন্য যোগ্য নয়, কারণ তার বাবা মা আর বড় বোন সবাই জীবিত। লিন শিয়াও পাথর হয়ে গেল। সে বুঝতে পারল তার নিজের পরিবারই তাকে ধোঁকা দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। বিধ্বস্ত অবস্থায় অফিস থেকে বেরোনোর সময় সে ধাক্কা খেলেও কোম্পানির চেয়ারম্যানের সাথে। লিন শিয়াওকে দেখে চেয়ারম্যান স্তব্ধ হয়ে গেলেন। মেয়েটির মুখ ঠিক তার যৌবনকালের হারিয়ে যাওয়া মেয়ের মতো। তিনি গোপনে লিন শিয়াওয়ের একটি চুল ছিঁড়ে নিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ডিএনএ টেস্ট করতে পাঠালেন। এদিকে লিন শিয়াও তার পুরনো বাড়িতে গিয়ে দেখল তার বাবা মা আর বড় বোন মহা আনন্দে উৎসব পালন করছে। আড়াল থেকে তাদের কথা শুনে তার কলিজা ছিঁড়ে গেল। তারা হাসতে হাসতে বলছিল, এক ঢিলে 3 পাখি মারলাম। লিন শিয়াওয়ের ইউনিভার্সিটির সিটটা মেজো মেয়ে পেল, ওই আপদ নবজাতকটাকে পালার দায় থেকেও মুক্তি পেলাম, আবার সরকারের সাহায্যেও পকেটে ঢুকলো। লিন শিয়াও এবার সব বুঝতে পারল, সে আসলে তাদের গর্ভজাত সন্তানই নয়, কুড়িয়ে পাওয়া এক অনাথ ছিল। রাগে কাঁপতে কাঁপতে সে ঘরের ভেতরে ঢুকলো। প্রথমে তারা ঘাবড়ে গেলেও পরে নির্লজ্জের মতো বলতে লাগলো, হ্যাঁ আমরা নাটক করেছি তো কি হয়েছে। তার সেই চতুর মেজো বোন লিন শিয়াও কি ব্যঙ্গ করে বলল, দিদি সব আমার দোষ, চাইলে আমায় মারতে পারো। লিন শিয়াও 1 সেকেন্ডও ভাবল না, সপাটে তার গালে এক থাপ্পড় কষিয়ে দিল। বাবা চিৎকার করে উঠলে তাকেও একটি চড় মারল এবং মা চেঁচালে তাকেও এক জোরালো থাপ্পড় মেরে লিন শিয়াও শান্ত স্বরে বলল, আজ থেকে তোমাদের সাথে আমার সব সম্পর্ক শেষ। যদিও সেই নবজাতক শিশুটি লিন শিয়াওয়ে পা জড়িয়ে ধরে তাকে না যাওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু লিন শিয়াও মন শক্ত করে তাকে সেখানেই রেখে এলো। পরদিন ফু গ্রুপে ইন্টারভিউ দিতে গিয়ে লিন শিয়াও দেখল তার সেই চতুর মেজো বোনও সেখানে হাজির। বোনটি লিন শিয়াওয়ের বায়োডাটা ছিঁড়ে ফেলল এবং রটিয়ে দিল যে লিন শিয়াও স্কুলের সময় থেকেই এক বাচ্চার মা। গোটা অফিস তাকে ঘৃণা করতে শুরু করলো। ঠিক তখনই তার সেই শয়তান বাবা মা বাচ্চাটিকে নিয়ে হাজির হলো, যাতে তাকে সামাজিকভাবে মৃত ঘোষণা করা যায়। একই সময়ে চেয়ারম্যান ডিএনএ রিপোর্ট হাতে পেলেন। লিন শিয়াও ছিল তার সেই হারিয়ে যাওয়া আপন কন্যা। চেয়ারম্যান সাথে সাথে অফিসে ফোন করে বললেন, আমার মেয়ে আজ ইন্টারভিউ দিতে আসছে, খেয়াল রেখো যেন কেউ তার সাথে খারাপ ব্যবহার না করে। কিন্তু অফিসের সবাই ভুল করে সেই চতুর মেজো বোনকেই চেয়ারম্যানের মেয়ে ভেবে বসল। সেই সুযোগ নিয়ে বোনটি গর্বের সাথে দাবি করল, হ্যাঁ আমি ফু গ্রুপের আসল উত্তরাধিকারী। এইচআর ম্যানেজার তাকে খুশি করতে লিন শিয়াওয়ের ওপর সব রাগ ঝাড়লেন এবং সিকিউরিটিকে আদেশ দিলেন লিন শিয়াওয়ের হাত ভেঙে দিয়ে তাকে বের করে দিতে। সিকিউরিটি যখন লিন শিয়াওয়ের উপর চড়াও হতে যাবে, ঠিক তখনই এক বজ্র কণ্ঠ শোনা গেল, থামো।